জুলাই থেকে গণটিকা কার্যক্রম, সংসদে প্রধানমন্ত্রী। করোনা নিয়ন্ত্রণে এলে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। 14 জেলায় আরও 89 জনের মৃত্যু, ফেরিঘাটে ভিড়। লকডাউনের মধ্যেই রাজধানী ছাড়ছে অনেকে। হত্যা মামলায় 12 বছর বয়সী বড় ভাইয়ের স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, 2 তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21-এর দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুবা জামিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আগামী অর্থ বছর থেকে করোনার গণটিকা প্রদান শুরু হবে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশগামী কর্মীদের ভ্যাকসিনেশন অগ্রাধিকারের নির্দেশ দেন তিনি। পর্যায়ক্রমে দেশের 80% মানুষকে টিকা নিশ্চিতের পরিকল্পনা আছে সরকারের। জাতীয় সংসদ বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী কৃষি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে 2021-22 অর্থ বছরের বাজেট সম্পর্কিত আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে করোনা মহামারী বৃদ্ধি পাওয়ায় ভারত থেকে ভ্যাকসিন সরবরাহ বন্ধ থাকলেও চীন ও রাশিয়া থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন আসবে বলে জানান প্রধানমন্ত্রী। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ যেখান থেকে সব ভ্যাকসিন উৎপাদনকারী দেশ সকলের সাথে এবং কোম্পানির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা আশা করি এই জুলাই মাস থেকেই আরও ভ্যাকসিন আসবে এবং ব্যাপকভাবে আমরা ভ্যাকসিন প্রদান শুরু করব। এবং সেখানে আরেকটা কথা বলেছি যে আমাদের যে কর্মীরা বিদেশে যাচ্ছে তাদেরকে ভ্যাকসিনটা আগে দিয়ে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। দেশের সামষ্টিক অর্থনীতি শক্তিশালী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশকে ঋণ সহায়তা দেওয়ায় প্রমাণিত হয়েছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সক্ষম। আমরা শ্রীলঙ্কাকে $250 মিলিয়ন কারেন্সি সোয়াপ অনুমোদন করে আমরা আমাদের আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ যে সব সময় আন্তরিক সেটাই প্রমাণ করেছি। তাছাড়া সুদান ও সোমালিয়া ঋণ মওকুফ তহবিলেও আমরা অংশ নিয়েছি, তাদের যে ঋণটা সেটা আমরা মওকুফ করে দিয়েছি। তার ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে সক্ষম সেটাই প্রমাণ করেছে। উন্নয়নের সব সূচকে দেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন সংসদ নেতা। এসডিজি বাস্তবায়ন অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের শীর্ষ 3টি দেশের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে। বৈশ্বিক শান্তি সূচক 2020 অনুযায়ী শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান 7 ধাপ উন্নীত হয়েছে। মহামারী নিয়ন্ত্রণে এলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। কোভিড-19 সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে স্কুল মাদ্রাসা খুলে দেওয়া হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সীমান্তের বেশিরভাগ জেলাতেই বেড়েছে করোনা সংক্রমণ। বিভিন্ন জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে প্রাপ্ত তথ্য থেকে করোনা উপসর্গে এখন পর্যন্ত 14 জেলায় 89 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে লকডাউনে চললেও অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না নির্দেশনা। আজও ফেরিঘাটে যাত্রীদের ভিড়। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে 25 জনের মৃত্যু হয়েছে। 2 দিন কমার পর রাজশাহীতে ফের বাড়ল করোনা সংক্রমণ। আগের দিনের চেয়ে 9.08% বেড়ে শনাক্তের হার 36.92%। রোগী বাড়তে থাকায় একের পর এক সাধারণ ওয়ার্ডকে যুক্ত করে করোনা ইউনিটের পরিসর বাড়ানো হচ্ছে। রোগীদের অক্সিজেন সার্ভিস দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমাদের প্রতিনিয়ত রোগীর পরিমাণ অনেক করে বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। তা সেইভাবে আমরা প্ল্যান পরিকল্পনা করে আগাচ্ছি। বাট আসলে উদ্বেগের বিষয়টা হলো যে আমাদের আসলে আর বেশি ওয়ার্ড নাই যেটা থেকে আমরা করোনা ডেডিকেটেড করতে পারবো। খুলনার 3 হাসপাতালে মারা গেছে 12 জন, আক্রান্তের হার 37%। রংপুর বিভাগে মারা গেছে 10 জন, এর মধ্যে ঠাকুরগাঁয়ে 8, রংপুরে 1 ও দিনাজপুরে 1 জন মারা গেছে। কুষ্টিয়ায় 24 ঘন্টায় আরও 9 জনের মৃত্যু, শনাক্তের হার 33%। যশোরে করোনায় মারা গেছে 8 জন। ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে 7 জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার 64.58%। চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে 6 জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার 32.24%।
এছাড়া সাতক্ষীরায় ৫, শেরপুরে ৩, নাটোরে ২, জয়পুরহাটে ১ ও নোয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৯৩ জন আক্রান্ত হয়েছে। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে গণপরিবহন বন্ধ থাকলেও লেগুনা, পিকআপ ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশায় চলাচল করছে মানুষ। হিলিতে আইন অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে। লকডাউনকে কেন্দ্র করে আজও সকাল থেকেই মাদারীপুরের বাংলাবাজার ঘাটে ঢাকামুখী মানুষের ভিড়। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ফেরি পার হচ্ছে শত শত মানুষ। পণ্য পরিবহন ও জরুরি সেবার ফেরিতে পারাপার হচ্ছেন তারা। পারাপারের অপেক্ষা রয়েছে ২ শতাধিক গাড়ি। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। লকডাউনের মধ্যেই রাজধানী ছাড়ছে মানুষ। দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ বন্ধ, তবে প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ও মোটরসাইকেল চড়ে ঢাকা যাচ্ছেন নগরবাসী। অফিস, আদালত, কলকারখানা খোলা রেখে গণপরিবহন বন্ধ রাখায় ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী সাধারণ মানুষকে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ডেল্টা ভ্যারিয়েন্ট সহ করোনা ভাইরাসের কয়েকটি ধরন ছড়িয়ে পড়ায় গত সোমবার থেকে ঢাকায় চলছে লকডাউন। তবে সরকারের বিধিনিষেধ উপেক্ষা করে ঢাকা ছাড়ছে হাজার হাজার মানুষ। রাজধানীর সাইনবোর্ড, গাবতলী, টঙ্গী সহ বিভিন্ন স্থান দিয়ে ঢাকা ছাড়ছে মানুষ। দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, পিকআপ ও মোটরসাইকেলে চেপে ঢাকা ছেড়ে যায় নগরবাসী। শাটডাউন তো দিছে, এখন তো আর ঢাকায় কাজকর্ম নাই, বাইরে তো যেতে হবে। আমি কুমিল্লা যাবো, দাউদকান্দি যাচ্ছি। ১ জুলাই থেকে সর্বাত্মক কঠোর লকডাউন, তাই বিকল্প যানবাহনে দ্বিগুণ ভাড়ায় ঢাকা ছাড়ার কথা বললেন যাত্রীরা। এই জায়গায় এখন কাজকর্ম বন্ধ, আমরা এই জায়গায় থাকতেও তো লাভ নাই, যেহেতু শাটডাউন সামনে। মার্কেট বন্ধ, তারপর অফিস আদালত সবগুলোই বন্ধ, বন্ধ ঘোষণায় আসতে পারে। যাচ্ছি বগুড়াতে, তো ঢাকা যেহেতু আমার কাজ নাই, এজন্য আমি বাসায় চলে যাচ্ছি। এদিকে গণপরিবহন বন্ধ রেখে অফিস, আদালত, কলকারখানা সীমিত উপস্থিতিতে খোলা রাখায় ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। হেঁটে কিংবা সিএনজি, মোটরসাইকেল, রিক্সা, ভ্যানে চড়ে ছুটতে হয়েছে গন্তব্যে। কর্মক্ষেত্রে যাওয়ার জন্য একটা বাহন দরকার, সেটা তো আমি পাচ্ছি না। ডাবল ভাড়া দিয়ে আসতেছি, যাইতেছি। মোটরসাইকেল এখান থেকে আপনার 2 জন করে চায় 200-400 টাকা। এটা কি যাওয়া সম্ভব? সরকারি বেসরকারি সব অফিসগুলো খোলা রেখেছেন, কিন্তু আমরা পরিবহন পাচ্ছি না। গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, সিএনজি আর রিকশার চাপে সড়কে সড়কে তীব্র যানজটে পড়তে হয়েছে নগরবাসীকে। রিয়াজ সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। বগুড়ায় ছোট ভাইকে হত্যা মামলায় ১২ বছর বয়সী বড় ভাইয়ের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি নেওয়ার অভিযোগে পূর্বের ও বর্তমানের 2 তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তাদের আগামী ৩রা আগস্ট আদালতে হাজির হতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন শাকির আরজু। ২০১৫ সালে বগুড়ায় ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধারের পরদিন মামলা করেন তার বাবা। একই বছরের ২৯ নভেম্বর স্থানীয় থানা পুলিশ তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলে ১২ বছর বয়সী বড় ছেলেকে নিয়ে যায়। পরদিন শিশুটিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, ছোট ভাইকে গলায় কঞ্চি ঢুকিয়ে খুন করেছে সে। কিন্তু এজাহারে শিশুর গলাকাটা লাশের কথা বলা আছে। ময়নাতদন্ত রিপোর্টেও বলা আছে গলাকাটা চিহ্নের কথা। কিন্তু তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে উল্লেখ করেন যে খুন হওয়া শিশুটির গলায় ধারালো কঞ্চি ঢুকানো ছিল। এমন বিষয়টি সংবাদপত্রে আসলে হাইকোর্টে প্রতিকার চেয়ে রিট করেন 5 আইনজীবী। পিবিআই তদন্তকারী কর্মকর্তা জনাব মোহাম্মদ মনসুর আলী তদন্ত করেন। তিনি আবার আরও 2 জনের 164 স্টেটমেন্ট দেন। তারা যে 164 স্টেটমেন্ট দিয়েছেন সেটাতে তারাও স্বীকার করেন যে হত্যাকাণ্ডটি তারা করেছেন। তাহলে প্রশ্ন দাঁড়ায় যে আগের যে ভাইয়ের কাছ থেকে নিয়েছিল তাহলে কোনটা সঠিক? মঙ্গলবার শিশুটিকে হাইকোর্টে ভার্চুয়ালি উপস্থিত করা হয়। আদালত শুনানি শেষে মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ও নথিসহ বর্তমান তদন্ত কর্মকর্তাকে ৩ আগস্ট তলব করেছেন। নয়ন কুমারকে 7 দিনের ভিতরে জবাব দিতে বলেছেন। পাশাপাশি মনসুর আলী সাহেব, যিনি বর্তমানে এই মামলাটি তদন্ত করছেন, তাকেও আগামী ৩রা আগস্ট ২০২১ তারিখে সশরীরে সকাল 10:30টায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। নয়ন কুমার ওই শিশুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছিলেন, আর মনসুর আলী ওই শিশুটিকে অব্যাহতি দিয়ে নতুন 2 আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দেন। শাকিরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।
সংবাদে এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। চট্টগ্রামে এবারও অনলাইনে কোরবানির পশু হাট, গোখাদ্যের দাম বাড়ায় খামারিদের ক্ষোভ। আমন্ত্রণ আবারও, আপনারা দেখছেন ২১ দেশের সংবাদ। সাতক্ষীরার শালতা নদী খনন করায় বেঁচে থাকার স্বপ্ন দেখছেন নদীপাড়ের মানুষ। দীর্ঘদিন পর আবাদে ফিরছেন সবজি, মৎস্য ও ধান চাষিরা। তবে করোনার কারণে খনন কাজ শেষ করতে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের। সাতক্ষীরার প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনির রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। সাতক্ষীরার তালা ও খুলনার ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলার উপর দিয়ে বহমান শালতা নদী। একসময়ের খরস্রোতা এই নদী কালের বিবর্তনে পরিণত হয় মরা গাঙে, ফলে কর্মহীন হয়ে পড়ে হাজারো মানুষ। 2019-এর মার্চে 14 কোটি 63 লাখ টাকা ব্যয়ে শুরু হয় নদী খননের কাজ। খনন কাজ শুরু হয়, নতুন করে স্বপ্ন দেখছেন কৃষক কৃষানী। তাদের চোখে মুখে স্বস্তির ছায়া। তবে মহামারী করোনার কারণে কাজ শেষ করতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। পানি চলাচলের এখন সুবিধা হয়েছে এবং ঘিরের পরিবেশ সুন্দর হয়েছে। কাটা হয়ে জনগণের মোটামুটি ভালোর দিকে গেছে এবং এলাকায় একটা হাহাকার ছিল। এই যে নদী খননের ফলে মানুষ যে এখন স্বাভাবিকভাবে এই চিংড়ি চাষটা করতে পারছে, এলাকার মানুষ আনন্দিত এবং পুলকিত। এটা যাতে জনগণের ক্ষতি না হয়, জনগণের ঘেরের গতবার ক্ষতি হয়েছে কিছু, এবার যাতে ক্ষতি না হয়, যার কারণে আমি ধান ও ইসের জন্য ভাসমান গাড়ি দিয়ে কাটতেছি। এদিকে প্রকল্পের কাজ ইতোমধ্যে 94% শেষ হয়েছে জানিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এবং এই নদীটি খনন করা হলে অত্র এলাকার আরো সুফল আসবে বলে আমরা আশা করি। এবং ইতিমধ্যে তালতলা বাগারসা নদী খননের জন্য আমরা জায়গার অর্থায়নে একটা প্রকল্প প্রণয়নের কাজ চলমান রয়েছে। পশ্চিম শালতাকে সচল রাখতে ইতোমধ্যে তালতলা নদী খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা দ্রুত সম্পন্ন করার প্রয়োজন বলে মনে করছেন নদী পাড়ের হাজারো মানুষ। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের একদিন পর বিল থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় সোমবার বিকেল থেকে তারা নিখোঁজ ছিল। সকালে কুদাইল্লা বিলে তাদের মরদেহ ভাসতে দেখলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরিবারের সদস্যরা তাদের শনাক্ত করেছে। পুলিশ জানিয়েছে শিশু দুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। একদিকে করোনা সংক্রমণের ঝুঁকি, অন্যদিকে কোরবানির হাটে গিয়ে পশু কেনার ঝামেলা এড়াতে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন হাট। অনলাইনে বুকিং দিয়ে কিছু অর্থ আগাম পরিশোধ করলে নির্দিষ্ট সময়ে কোরবানির পশু বাড়ি পৌঁছে দেয় প্রতিষ্ঠানগুলো। শুধু তাই নয়, ওয়েবসাইটে গরু পছন্দ করে অর্ডার দিলে কোরবানি দিয়ে বাড়িতে মাংস পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখেছে সিটি কর্পোরেশন সহ কয়েকটি প্রতিষ্ঠান। মাহমুদ হাসানের রিপোর্ট। প্রযুক্তির বিকাশে অনলাইনে কেনাকাটার পরিসর বেড়েছে। অর্ডার করলেই পোশাক আশাক থেকে শুরু করে নিত্য ব্যবহার্য জিনিস বাড়ি পৌঁছে যায়। বাড়ি গাড়ি কেনার সুযোগও আছে অনলাইনে। হালে কোরবানির পশুও মিলছে অনলাইনে। অনলাইনে কোরবানির জন্য গরু ছাগল অর্ডার করতে পরিশোধ করতে হবে অগ্রিম কিছু অর্থ। নির্দিষ্ট সময়ে পছন্দের পশুটি পৌঁছে যাবে বাড়িতে। যারা পশু জবাই এবং কাটাকাটির ঝামেলায় যেতে চান না, তাদের জন্য ব্যবস্থা রেখেছে সিটি কর্পোরেশন। 15 জুলাইয়ের মধ্যে যারা আমাদেরকে জানাবে যে আমরা গরুটা কোরবানি করতে চাই, আমরা প্রফেশনালদের মাধ্যমে করতে চাই, যেই চার্জ আসে সেই চার্জ ওনারাই দিয়ে দিবে। কারণ ঘরে করতে গেলেও তো চার্জ তো তাকে দিতেই হতো। সেইভাবে আমরা একটা পরিকল্পনা নিয়েছি। রাজধানীর 20,000-এরও বেশি খামার এবার অনলাইনে অংশ নিচ্ছে। এদের মধ্যে বড় কয়েকটি খামার কোরবানির পশু দক্ষ কসাই দিয়ে জবাই করে মাংস পাঠিয়ে দেয় বাসায় বাসায়। যারা আগে বুকিং দেবেন তারাই ঈদের 3 দিন পর্যন্ত বাসায় বসে কোরবানির মাংস পাবেন। ট্রেডিশনাল প্রফেশনাল কসাই আছে, তাদের সাথে আমরা একটা যোগাযোগ করে একটা কন্ট্রাক্টের বেসিসে আমরা তার সাথে একটা কাজ করি এবং ওইটার যে এক্সট্রা যে ফিজটা আসে সেটা আমরা কাস্টমারকে জানানোর চেষ্টা করি। তো যখন নাকি উনি আমাদেরকে তাদের সাথে একটা কমিটমেন্ট, একটা এগ্রিমেন্ট হয়ে যায়, তখন আমরা তাদেরকে আলাদা করে তাদের গরুটাকে আমরা সুন্দরভাবে টাইম অনুযায়ী স্লটারিং করে তাদের একজন ডেলিভারি নিতে একজন লোক পাঠায়। তো হয়তো বা তাদের গাড়িতে করে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা নিজেরা আমাদের গাড়িতে করে ডেলিভারি করে দিয়ে আসি। অনলাইনে পশু কিনে তা খামারিদের মাধ্যমে প্রসেস করে নিলে কোরবানির বর্জ্যে পরিবেশ দূষিত হবে না বলে জানান অনলাইন আয়োজকরা। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার চট্টগ্রাম সংবাদ।
করোনা পরিস্থিতিতে চট্টগ্রামে এবার অনলাইনে কোরবানির পশু বিক্রির উদ্যোগ নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন খামারে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় পশু সংকট হবে না। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন খামারিরা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চট্টগ্রামে ছোট বড় খামারের সংখ্যা প্রায় 10,000। এর মধ্যে 3,500 খামারে পশু মোটা তাজা করা হয়। এসব খামারে এবছর কোরবানিযোগ্য পশু উৎপাদন হয়েছে 7.5 লাখেরও বেশি। স্থানীয়ভাবে উৎপাদিত পশু দিয়েই কোরবানির চাহিদা মেটানো সম্ভব বলে মনে করেন খামারিরা। করোনার কারণে গত বছরের মতো এবারও অনলাইনে পশু কেনাবেচার প্রস্তুতি নিচ্ছেন খামারিরা। ভালো দাম পাওয়ারও আশা তাদের। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় কিছুটা বিপাকে খামারিরা। খাবারের দাম চাহিদা অনুযায়ী বাড়তি, তো অনুযায়ী এবার আমরা চিন্তা করছি ভালো একটা মুনাফা অর্জন করতে হবে। লোনের সিজনটা আমাদের একটু উপলক্ষ থাকে, ওটা এবার আমরা আশা করি লাভবান হব। প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান, এবছর চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা প্রায় 8 লাখ, আর তা স্থানীয়ভাবেই যোগান দেয়া সম্ভব। গতবার আমরা জবাইয়ের সংখ্যা ছিল 7,35,000 এবং আমরা স্থানীয়ভাবে সেবার জবাই দিয়েছি 6,89,000-এর মতো। এবার আমরা ধারণা করছি আমাদের হিসাব মতে 8,09,000 আমাদের চাহিদা, সব মিলাই আমাদের গবাদি পশু, ছাগল, ভেড়া এবং মহিষ মিলাই, এবং আমাদের স্থানীয় উৎপাদন প্রায় 7,56,000। সরকারি পর্যায়ে গোখাদ্যের নিয়ন্ত্রণ ও সহযোগিতা পেলে তৃণমূল পর্যায়ে ডেইরি শিল্পের আরও বিকাশ ঘটবে। সমর ইসলাম, 21 টেলিভিশন। সারা দেশের মতো বন্দরনগরী চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে চলছে লকডাউন। সকাল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে চলাচল করছে রিকশা, ব্যক্তিগত গাড়ি ও মালবাহী পরিবহন। স্বাস্থ্যবিধি মেনে চলতে মাঠে রয়েছে পুলিশ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রত্যেকটি মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এদিকে চট্টগ্রামে 24 ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও 3 জন। নতুন শনাক্ত হয়েছেন 368 জন। রাঙ্গামাটিতে লকডাউনের দ্বিতীয় দিনে শহরের ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল ও গণপরিবহন বন্ধ রয়েছে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলায় বরখাস্ত হওয়া টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রী চুমকির জব্দ করা সম্পদের তদারকির জন্য রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ 1 শেখ মোহাম্মদ আশফাকুর রহমান এই আদেশ দেন। এর আগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে প্রদীপ চুমকির মালিকানায় থাকা 4 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করার আদেশ দেন আদালত। গত বছর 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আট মাস ধরে নিখোঁজ রয়েছে কক্সবাজারের সৌদি প্রবাসী হাবিবুল্লাহ। তাকে জীবিত উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার। কক্সবাজার প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে স্বজনরা জানান, বিয়ের মাত্র 2 মাসের মাথায় নিখোঁজ হন হাবিব। তার স্ত্রী দীপামণি আছেন উদ্বেগ উৎকণ্ঠায়। 6 মাসের ছুটিতে গত বছরের 21 অক্টোবর আবার দেশে আসেন। মাত্র 10 দিনের মাথায় নিখোঁজ হন হাবিবুল্লাহ। শেষ করব 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জুলাই থেকে গণটিকা কার্যক্রম, সংসদে প্রধানমন্ত্রী। করোনা নিয়ন্ত্রণে এলে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। 14 জেলায় আরও 89 জনের মৃত্যু, ফেরিঘাটে ভিড়। লকডাউনের মধ্যেই রাজধানী ছাড়ছে অনেকে। হত্যা মামলায় 12 বছর বয়সী বড় ভাইয়ের স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, 2 তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।